বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন। অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস, 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। বসে আছে। নমস্কার, শুরু করছি ডক্টর প্লাস প্যানেল। আজকে এই অনুষ্ঠানে আমরা যারা আপনারা দেখেন তারা অবশ্যই জানেন যে আমরা নানা রকম শারীরিক অসুস্থতা নিয়ে কথা বলে থাকি। আজকে আমরা কিন্তু কথা বলবো নিউরোলজিক্যাল কিছু সমস্যা নিয়ে। নিউরোলজিক্যাল কিছু সমস্যা কিছু জন্মগত হতে পারে বা বয়স বাড়ার সাথে সাথেও কিছু সমস্যা থাকতে পারে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো এবং আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মধুপর্ণা পাল। ডক্টর পাল, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। নমস্কার। আর আপনারা তো রয়েছেন সরাসরি আমাদের এই অনুষ্ঠানে কথা বলতে, আপনারা কিন্তু টেলিফোন করতে পারেন স্ক্রিনে দেওয়া টেলিফোন নাম্বারে। ডক্টর পাল, প্রথমে যেটা আমরা জানতে চাইবো যে যেটা বললাম শুরুতে, কিছু জন্মগত সমস্যা থাকে এবং কিছু হচ্ছে গিয়ে বয়স বাড়ার সাথে সাথে সমস্যা বাড়তে থাকে নিউরোলজিক্যাল। তো আপনি যদি একটু আমাকে শুরুতেই ক্লিয়ার করে দেন কি কি ধরনের সমস্যাগুলো জন্মগত হয় এবং বয়স বাড়ার সাথে সাথে কি ধরনের সমস্যাগুলো বাড়তে পারে? হ্যাঁ, দেখুন, জন্মগত যেগুলো মেনলি সেটা দেখা গেছে যে যখন একজন বাচ্চা মায়ের পেটে থাকছে তো তখন ব্রেনটা ডেভেলপ হয়, তো তখন কিছু ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার্স হতে পারে। যেমন ব্রেন যে ম্যাটারটা দিয়ে তৈরি হয় সেটাকে আমরা গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার বলি, তো সেইটা ঠিকমতো ডেভেলপমেন্ট হয় না। তো সে কারণে অনেক সময় দেখা গেছে যে কিছু স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিস হয়, যেমন ব্রেন খুব ছোট হলো বা ব্রেনটা ঠিকমতো ডেভেলপই হলো না, মাথা একদম এবড়ো খেবড়ো মতো একটা মাথা হলো, বা মাইক্রোকেফালি যাকে বলে, মানে বডির তুলনায় মাথাটা ছোট হলো, বা অনেক সময় হয় বডির তুলনায় মাথাটা বড় হলো, যেটাকে আমরা হাইড্রোকেফালাস বলি। তারপরে যেটা জন্মের সময় যখন যেটা খুব কমন হয় যে এখনও অনেক সময় গ্রামের দিকে ডেলিভারি হয়, অ্যাওয়ারনেস নেই হয়তো, তো সেখানে বাড়িতে ডেলিভারির সময় তখন মাথায় কিছু চোট লেগে গেল বাচ্চার, তো পরের দিকে সেটা সেরিব্রাল পলসি হয়ে গেল, যে বাচ্চাটা ঠিকমতো বুদ্ধি ডেভেলপ করলো না। তো এইগুলো ইউজুয়ালি জন্মগত, যেগুলো আমরা কনজেনাইটাল ডিজিজ বলি, সেটা হয়। এটা তো ব্রেন গেল, তারপরে কিছু স্পাইন, হয়তো স্পাইনটা ঠিকমতো ডেভেলপ হলো না, স্পাইনটা একটু ব্যাকা হয়ে গেল কারোর, তো এইগুলো অনেক সময় স্ট্রাকচারাল কিছু জন্মগত অ্যাবনর্মালিটিস হতে পারে। আর সেইটা নিউরোলজিক্যালি কিভাবে অ্যাফেক্ট করে, যদি স্পাইন, তার মধ্যে দিয়ে আমাদের যেটা খাঁচাটা আছে ভার্টিব্রা, তার মধ্যে দিয়ে স্পাইনাল কর্ড যাচ্ছে, তো সেটা যদি ঠিকমতো ডেভেলপ না হয় তো সেক্ষেত্রে কী হয়, স্পাইনাল কর্ডটার উপরেও প্রেশার পড়ে, তো সেখানে বাচ্চা হয়তো টাইমে হাঁটতে পারলো না, বা বাচ্চার কিছু অ্যাবনর্মালি হাত ঠিকমতো ইউজ করতে পারলো না, সেগুলো হতে পারে। আর তাছাড়া কি হয়, জন্মের পরে অনেক সময় দেখা গেছে যে বাচ্চাদের অনেক সময় জন্ডিস হয় না, জন্মের ঠিক পরে পরেই, হ্যাঁ জন্ডিস হয়। তো তখন কি হয়, এই বিলিরুবিন যেটা বডিতে বেড়ে যায় সেটা অনেক সময় ব্রেনে গিয়ে কার্নিকটেরাস করে। তো জন্মের পরেই বাচ্চাদের এই জন্ডিস যখন হয় তখন ব্রেনও সেটাই এফেক্ট করতে পারে। তারপরে কিছু ইনফেকশন আছে, যেমন মেনিনজাইটিস, একটা ব্রেনের ইনফেকশন, সেটাও বাচ্চাদের হতে পারে। সেটা বড়দের যেমন হয়, ইটস নট কমপ্লিটলি যে বাচ্চাদের অসুখ তাই নয়, বড়দেরও এটা হতে পারে। তো জন্মগত মোস্টলি এইগুলো আমরা বাচ্চাদের মধ্যে দেখি। এই যে নিওনেটাল জন্ডিস যেটা হয়, এটা তো বেশিরভাগ বাচ্চার ক্ষেত্রেই হয়। হ্যাঁ, বেশিরভাগ। এখানে জানতে হবে যে নিওনেটাল জন্ডিস অনেক সময় নর্মাল ফিজিওলজিক্যাল জন্ডিসও আমরা বলি, ঠিক আছে, যে বাচ্চাদের ক্ষেত্রে জন্মের পরে পরেই তার বিলিরুবিনটা বাড়লো, উইথ টাইম দেখা যায় যে সেটা ধীরে ধীরে ঠিক হয়ে যায়। আবার কিছু কিছু সময় সেটা খুব প্যাথোলজিক্যাল হয়, যে বিলিরুবিনটা অনেক দিন ধরে বেড়ে রইলো, সেখানে অনেক ট্রিটমেন্ট দিতে হয়, ফটোথেরাপি ট্রিটমেন্ট দিতে হয় বাচ্চাদের, তারপরে ধীরে ধীরে জন্ডিসটা সেটেল হয়। এই যে জন্ডিসটা যদি হয়, বিলিরুবিন লেভেল খুব বেড়ে যায়, তখন সেটা ব্রেনকে অ্যাফেক্ট করে, কার্নিকটেরাস হয়, তো সেটা নিওনেটস মানে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়। বেশ, তার মানে জন্মগত এই সমস্ত সমস্যাগুলো থাকলে সেটা অবশ্যই নিউরোলজিক্যাল সমস্যা তৈরি করতে পারে। এরপর বয়স ধরুন আস্তে আস্তে বাড়ছে, একটা সার্টেন এজের পরও তো অনেকের নিউরোলজিক্যাল সমস্যা দেখা যায়। মানে মেনিনজাইটিসের কথা বলেন, এটা বাচ্চাদের হয় এবং আপনি বলছেন বড়দেরও এটা সমানভাবে হয়, সেটাই বা কিভাবে এফেক্ট করতে পারে? মেনিনজাইটিস দেখুন হচ্ছে আমাদের কি হয়, ব্রেন আছে তো, ব্রেনে একটা কাভারিং থাকে,
সেটাকে আমরা মেনিনজেস বলি, ঠিক আছে? সেটার ইনফেকশন হচ্ছে মেনিনজাইটিস। আর আরেকটা হয় হচ্ছে যদি ব্রেনের পার্সে কোনো ইনফেকশন হয় সেটাকে হয় এনকেফেলাইটিস, ঠিক আছে? তো এইটা যে কোনো এজে হতে পারে, যেমন আমি বললাম বাচ্চাদের হতে পারে, মিডল এজেডে হতে পারে, এল্ডারলিদের খুব কমন, বয়স্ক পেশেন্টদের খুব কমন, তখন তাদের ইমিউনিটিটা ডাউন হয়ে যায়। তারপরে বয়স্ক পেশেন্টদের অনেক সময় দেখা গেছে যদি নিউমোনিয়া হয়, আফটার নিউমোনিয়া সেটা ব্রেনের মানে এফেক্ট করতে পারে সেই ইনফেকশন, তো সেখানে ব্রেনে মেনিনজাইটিস হতে পারে, ঠিক আছে? তাছাড়া হতে পারে কি যে অনেক সময় দেখা গেছে যেটা খুব কমন ভাইরাল এনকেফেলাইটিস, মানে ব্রেনের ইনফেকশনকে আমরা ভাইরাল এনকেফেলাইটিস বলি, যেটা হার্পিস ভাইরাস থেকে হয়, সেটা ইয়াং পেশেন্টদের মধ্যেও দেখা গেছে। তারপরে আমাদের কান্ট্রিতে যেটা খুব ইম্পর্টেন্ট টিউবারকুলোসিস, ব্রেনে টিউবারকুলোসিস, এটাও একটা ইনফেকশন না, এটা খুব কমন। টিউবারকুলার মেনিনজাইটিস যেটা, সেটা খুব কমন। তো কাদের হবে? ইউজুয়ালি হচ্ছে যাদের একটু ইমিউনিটি কম, ইমিউনো কম্প্রোমাইজ যেই পপুলেশনটা, যেমন কেউ হয়তো ক্রনিক অ্যালকোহলিক, কারোর ক্রনিক কিডনি ডিজিজ আছে, এই গ্রুপ অফ পেশেন্টসদের একটু কমন ইনফেকশন, যেমন বডির যে কোনো জায়গায় ইনফেকশন হতে পারে, সিমিলারলি ব্রেনেও হতে পারে ইনফেকশন। তো এই ইনফেকশনগুলো ব্রেনে কমন, তখন সেটা মেনিনজাইটিস কি এনকেফেলাইটিস হিসেবে ইউজুয়ালি ম্যানিফেস্ট করে। তারপরে আরেকটা কমন আমি এখানে বলতে চাই, হেড ট্রমা। যদি কারোর মাথায় কোনো চোট লাগলো, তারপরে কিন্তু ব্রেনে ইনফেকশন খুব কমন আমরা দেখতে পেয়েছি। বেশ, আচ্ছা একটা কথা ভীষণভাবে জানতে ইচ্ছে করছে, কারণ আমরা তো এখনো সেই কোভিড, আমরা প্যান্ডেমিকের মধ্যেই কিন্তু রয়েছি, আমরা কিন্তু এখনো প্যান্ডেমিক থেকে বাইরে বেরিয়ে আসিনি, বা প্যান্ডেমিকটা ওভার আমরা বলতে পারি না। তো এই যে আপনারা তো দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছেন এবং আপনারা তো বিভিন্ন ধরনের এই তো নিউরোলজিক্যাল সমস্যার পেশেন্ট দেখছেন, তো এই যে কোভিড পিরিয়ডে কি এই সমস্যাটা বেড়েছে কিছু? দেখুন, কোভিড পিরিয়ডে কোনো নিউরোলজিক্যাল সমস্যা অ্যাজ সাচ বেড়েছে আমি বলবো না, কিন্তু কোভিড যেটা প্রাইমারিলি হচ্ছে লাংসের ইনফেকশন বলে আমরা জানি, এমন কোভিড একটা ইনফেকশন হোল বডির যে কোনো অর্গানকে এফেক্ট করতে পারে, ব্রেন হোক, হার্ট হোক, কিডনি হোক, সব জায়গাকে সেটা এফেক্ট করতে পারে, ঠিক আছে? তো সেরকম দেখা গেছে যে নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন কোভিডের কিছু আছে। তো আমি যেমন এরকম বললাম না, মেনিনজাইটিস, এনকেফেলাইটিস, আমরা অনেক পেশেন্টকে দেখেছি কোভিডের এনকেফেলাইটিস নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করছে, আর সেটা হচ্ছে কোভিডের জন্য। মানে কোভিড ভাইরাসটা এমন, সেটা আইদার ব্লাডের থ্রু, যেটা আমরা হেমাটোজেনাস রুট বলি, আর কোভিড ইউজুয়ালি আমাদের বডিতে কি ঢুকছে, নাক দিয়ে ঢুকছে, তো সেটা ডিরেক্টলি আমাদের নাকের থেকেও ব্রেনে স্প্রেড করতে পারে, ঠিক আছে? তো কোভিড ইনফেকশনে ব্রেনের ম্যানিফেস্টেশন, যেখানে পেশেন্ট দেখা গেছে অনেক সময় একটা সিম্পল হয়তো হেডেক নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করছে, দ্যাট ইজ ডিউ টু কোভিড। আবার কখনো দেখা গেছে পেশেন্ট একটা কনফিউশন, এনসেফেলোপ্যাথি যেটাকে আমরা বলি, সেটাও ডিউ টু কোভিড হচ্ছে। তারপরে পার্সে ব্রেনের ইনফেকশন, যেটার জন্য এনকেফেলোপ্যাথি হতে পারে বা এনকেফেলাইটিস যেটা ব্রেনের, সেটা নিয়েও পেশেন্ট প্রেজেন্ট করছে। এগুলো তো গেল আপনার ব্রেনের পার্ট। তারপরে দেখা গেছে যে ব্রেনের, যেটা আমরা নিউরোলজিকে অ্যাজ আ হোল ব্রেন, স্পাইনাল কর্ড প্লাস নার্ভস বডির বলি, তো সেখানে দেখা গেছে যে কোভিডে কিছু পেরিফেরাল নার্ভসের এফেক্ট হচ্ছে। তো সেখানে কি হচ্ছে, পেশেন্ট বলছে হয়তো হাত পা ঝনঝন করছে, তারপরে কি বলছে পেশেন্টের একটা জিবি সিনড্রোম বলে নার্ভের অসুখ আছে। কোভিডের পর আমরা অনেক পেশেন্টে দেখেছি এই জিবি সিনড্রোম, সেটা চার হাত পা ধীরে ধীরে উইক হয়ে যায়, পেশেন্ট চলতে পারে না, একদম বেডবাউন্ড হয়ে যায়, সেটা আমরা পোস্ট কোভিড দেখেছি, মানে ইট ইজ আ পোস্ট কোভিড ম্যানিফেস্টেশন। আচ্ছা, তারপরে আমরা দেখেছি যে কোভিডে মাসেল পেন, সিভিয়ার মাসেল পেন। একজন দর্শক বন্ধু আছেন সঙ্গে। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ, একটু জোরে বলতে হবে। হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন। ডাক্তারবাবুকে নমস্কার, আপনাকেও নমস্কার। নমস্কার। হ্যাঁ, বলছি বাইপোলার ডিসঅর্ডার। বাইপোলার ডিসঅর্ডার, হ্যাঁ হ্যাঁ, এইটার বিষয়ে কিছু বলুন না, আমার ছেলের আছে। আচ্ছা, এটা আবার অন্য, একটু জানতে চাই। এক্স্যাক্টলি বাইপোলার ডিসঅর্ডার এটা হচ্ছে একটা সাইকিয়াট্রিক প্রবলেম রাদার দ্যান আ নিউরোলজিক্যাল প্রবলেম, ঠিক আছে? আসলে আপনি যেই সমস্যাটার কথা বললেন সেটা কিন্তু আমাদের সাবজেক্টের মধ্যে আজকে নয়, কারণ ম্যাম যেটা কথা বলছেন সেটা হচ্ছে নিউরোলজিক্যাল সমস্যা এবং ওটা হচ্ছে সাইকোলজিক্যাল, মানে ব্রেনের সাথেই তো। হ্যাঁ, ব্রেনের কথা, কিন্তু আপনাদের বুঝতে হবে যে নিউরোলজি, হ্যাঁ ঠিক আছে, আপনাকে সামান্য অ্যাডভাইস অবশ্যই করা হবে, আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ, কিন্তু এটা বুঝতে হবে, এটা আমাদের অনেকেরই একটা ভুল ধারণা আছে, আমরা যেটা আউট পেশেন্টে দেখিও, যেটা ওপিডিতে দেখি, যে পেশেন্টরা অনেক সাইকিয়াট্রিক প্রবলেমস নিয়ে নিউরোলজিস্টের কাছে আসছে, ডিপ্রেশন, সাইকোসিস, এগুলো নিয়ে। এটা ডেফিনেটলি ব্রেনের সমস্যা, কিন্তু নিউরোলজি হচ্ছে মোর অফ আ স্ট্রাকচারাল প্রবলেম অফ ব্রেন। স্ট্রোক, খিঁচুনি,
তো এইগুলো হচ্ছে পার্কিনসন্স ডিজিজ, এগুলো হচ্ছে নিউরোলজিক্যাল সমস্যা। আর সাইকিয়াট্রিক সমস্যাটা কি হলো, সাইকোলজিক্যাল প্রবলেম যেটা বলছেন সেটা আমাদের ব্রেনেরই ডেফিনেটলি সমস্যা, সেটা ব্রেনের মধ্যে কিছু কেমিক্যালসের আপ ডাউনে হয়। তো সেটা হচ্ছে কমপ্লিটলি সাইকোলজিস্টের মানে সাইকিয়াট্রিস্টের ফিল্ড। তবু আমি ডেফিনেটলি আপনাকে বলবো যে বাইপোলার ডিসঅর্ডারটা হচ্ছে এমন একটা অসুখ যেটা বাইপোলার বলছে না, মানে দুটো জিনিস দু আছে। রকমের সত্তা। তো একবার পেশেন্ট ডিপ্রেশনে চলে যায়, আবার সাইকোসিসে চলে যায়। ডিপ্রেশন মানে মন খারাপ, কারোর সাথে কথা বলছে না, আবার এক এক সময় দেখা যাবে যে প্রচণ্ড সে অ্যাক্টিভ হয়ে ছোড়াছুড়ি করছে, রাগ করছে, ফেলে দিচ্ছে, এরকম হচ্ছে। তো একদম ওয়্যাক্সিং অ্যান্ড ওয়্যানিং এরকম থাকে, একবার ডিপ্রেশন, সাইকোসিস। তো বাইপোলার ডিসঅর্ডারের জন্য অনেক রকম ওষুধ আছে, সেটা আর তার সাথে প্রপার সাইকোলজিক্যাল কাউন্সিলিং করতে হয়। তো আপনি কোনো সাইকিয়াট্রিস্টকে কনসাল্ট করুন, তিনি ডেফিনেটলি আপনাকে গাইড করে দেবেন। তা বুঝতে পারলেন যে আসলে ব্রেনের বিষয় হলেও দুটো কিন্তু আলাদা, ডাক্তারবাবু দেখেন। সুতরাং আপনাকে কোনো সাইকোলজিস্টের কাছে যেতে হবে, সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে, এবং তার কাছে গিয়ে কিন্তু এই যে সমস্যা আপনার বায়োপোলার ডিসঅর্ডার, সেটাকে কিন্তু ট্রিটমেন্ট করতে হবে। এবং যেটা বললেন ম্যাম, এর কিন্তু ভালো ওষুধ রয়েছে, তার ফলে ট্রিটমেন্ট করলে কিন্তু আপনি ভালো, মানে আপনার ছেলে ভালো থাকতে পারবে। আমরা যে আলোচনায় ছিলাম যে এই যে আমাদের নানা রকম সমস্যাগুলো হচ্ছে, কোভিডে মূলত নানান রকম সমস্যা কিন্তু অনেক পেশেন্টে হচ্ছে, এবং বিশেষত অনেক সময় এই সময়টাতে পেশেন্ট কিন্তু ডাক্তারবাবুর কাছে পৌঁছতে পারেন, এবং যাদের অলরেডি নিউরোলজিক্যাল সমস্যা ছিল সেটা আরো বোধহয় বাড়ার চান্সেসটা এই সময় হয়ে গেছে। হ্যাঁ, এটা একটা অ্যাওয়ারনেসের জন্য খুবই দরকার। স্পেসিফিক্যালি কি বলুন তো, মানে নিউরোলজিক্যাল প্রবলেমগুলো সবই একটা ক্রনিক প্রবলেম। যেমন হয়তো পেশেন্টের স্ট্রোক হয়েছে, একদিকে প্যারালিসিস আছে, তো সেটা ধীরে ধীরে এক্সারসাইজ, ওষুধে ধীরে ধীরে ঠিক হবে। ইটস নট দ্যাট যে 3 মাস ওষুধ খেলাম পুরো সুস্থ হয়ে গেলাম, এইটা না। তারপরে যেটা পার্কিনসন্স ডিজিজ হয়, যেটা বয়স্কদের মধ্যে কমন, তাতেও লং টার্ম, লাইফ লং ওষুধ চলে। তারপরে ডিমেনশিয়া, অ্যালজাইমার্স ডিজিজ যেটা, সেটাতেও একটা লং টার্ম ওষুধ চলে। তারপরে মায়াস্থেনিয়া বলে একটা নিউরোলজিক্যাল প্রবলেম আছে, যেটা হাত পা উইক হয়ে যায়, সেটাও লং টার্ম ওষুধ চলে। তো ম্যাক্সিমাম নিউরোলজিক্যাল অসুখগুলো হচ্ছে ক্রনিক ডিসঅর্ডার। তো সেখানে কি হবে, লাইফ লং হয়তো ওষুধ চলছে, ডাক্তারের ফলো আপে থাকতে হচ্ছে, মাঝে মাঝে ওষুধ বাড়ানো হচ্ছে, কম করা হচ্ছে, সেটা মানে নিজে সেলফ ট্রিটমেন্টে সেটা করা উচিত নয়। তো আমরা কোভিড টাইমে যেটা দেখেছি, লকডাউন এইসবের জন্য, যে পেশেন্ট হয়তো ফলো আপে আসছে না, লস টু ফলো আপ হচ্ছে। আর এতে পেশেন্টরা যখন আসছে, আমি এখানে আরেকটা উল্লেখ করতে চাই যে যেটা হচ্ছে মির্গির প্রবলেম, যেটা খিঁচুনির প্রবলেম। এই পেশেন্টদের খুব মানে মেটিকুলাসলি ওষুধ খেয়ে যেতে হয়, একটু বেশি দিন ওষুধ খেতে হয়, তারপরে ধীরে ধীরে সে ঠিক হয়ে যায়। তো কোভিডের সময় দেখা গেছে এইসব পেশেন্টগুলো সব লস টু ফলো আপ ছিল, তারা আসেননি। আর এমনও মানে অ্যাওয়ারনেস নেই বলেই হয়তো যে তারা ওষুধটাও ছেড়ে দিয়েছেন, এই নয় যে ডাক্তারের কাছে যাচ্ছি না বলে ওষুধ কন্টিনিউ করে নিই। তো আমার এটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, যাদের এই নিউরোলজিক্যাল ক্রনিক কিছু সমস্যা আছে, আপনারা ওষুধ একদমই বন্ধ করবেন না, কারণ আজকাল মোস্ট অফ দ্য ডক্টরস টেলিকনসালটেশনে অ্যাভেলেবেল। আপনারা ওনাদের সাথে কনসাল্ট করুন। আর এখন কোভিড ওয়েভ ধীরে ধীরে নিচের দিকে নামছে, আপনারা ডক্টরস চেম্বারেও ভিজিট করতে পারেন, হসপিটালে ভিজিট করে ওষুধগুলো ঠিকমতো একদম টাইট্রেট করিয়ে নিয়ে আর ঠিক ঠিক সময়ে যেন ওষুধগুলো আপনারা খেয়ে যান, এটা খুবই ইম্পর্ট্যান্ট। বেশ, যদিও এখনো কিন্তু আমাদের কোভিডের মধ্যেই আমরা রয়েছি, এখনো কিন্তু কোভিড প্যান্ডেমিক একেবারেই উঠে যায়নি, তার ফলে আমাদের সতর্কতা এবং সচেতনতাকে হাতিয়ার করে কিন্তু এখনো চলতে হবে। আমি ম্যাম আপনাকেই বলবো যে আপনি একটু যদি আমাদের দর্শক বন্ধুদের জন্য একটু অ্যাওয়ারনেস দেন যে এখনো আমাদের কি করা উচিত। দেখুন, এখনো যেটা আপনি বললেন যে কোভিড ডেফিনেটলি এখনো পুরো ওয়াইপ আউট হয়ে যায়নি, এখনো কোভিড হচ্ছে, সংক্রমণ হচ্ছে, তবে পরিমাণটা অনেক কম, এটা আশার কম, কথা। হয়তো সিভিয়ারিটি কম, ডেফিনেটলি এটা একটা আশার জিনিস। কিন্তু তা সত্ত্বেও আমাদের মনে রাখতে হবে যেটা 3টে জিনিস আছে, সেইটা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে মাস্ক ইউজ করুন, প্রপারলি মাস্ক ইউজ করুন, কারণ মানে ম্যাক্সিমাম লোককে দেখা যায় কি মাস্ক আইদার এখানে ঝুলছে বা মাস্ক পরছে সেটা হয়তো নাকের নিচে, তো সেইটা একদমই করা উচিত নয়। প্রপারলি আপনারা মাস্ক ইউজ করুন। হাত ধোয়া বা যেখানে জল পাচ্ছেন না, স্যানিটাইজ করা, হাত বারে বারে স্যানিটাইজ করা, এটা খুব ইম্পর্টেন্ট। আর 3 নম্বর হচ্ছে বেশি যতটা অ্যাভয়েড করা যায়, বেশি ভিড়ভাট্টা জায়গায় না গিয়ে, স্পেশালি যারা বয়স্ক লোকরা যেন একদম ক্রাউডি প্লেস অ্যাভয়েড করে।
তো এইটা একটু খেয়াল রাখতে হবে। আর আমরা তো মোটামুটি এখন প্যান্ডেমিকের শেষের দিকে, হোপফুলি আমাদের এটাই আমরা এই আশা। লড়াইটাকে সবাই মিলে মিলিতভাবে জয় Exactly, করতে এটাই পারবো আমাদের আশা একদম শেষ যে দিন পর্যন্ত। একদমই যাতে কোভিড ঠিক হয়ে যায়। আর কোভিড একটু মুক্ত আমাদের পৃথিবী আমাদের হ্যাঁ হয়ে ওঠে। আমাদের একটু মানে অ্যাওয়ারনেস থাকলেই এটা পসিবল। আর খুব ইম্পর্টেন্ট যেটা ভ্যাকসিন, অনেকেই এখনো হয়তো ভ্যাকসিনের সেকেন্ড ডোজ লাগাননি, এটা আপনারা লাগান সেকেন্ড ডোজ। আর যারা থার্ড ডোজ বুস্টার ডোজের একটু জন্য ফোনটা নিয়ে নিচ্ছি আমরা, একটা টেলিফোন আছে। হ্যালো, হ্যালো ম্যাডাম, আপনার দুজনাকে নমস্কার। হ্যাঁ, আমি নমস্কার। কৃষ্ণনগর থেকে রাহুল সরকার বলছি। বলুন। হ্যাঁ, আমি জানতে চাইছি আমার করোনা ডবল ডোজ নেওয়া হয়ে গেছে, আর সমস্যা হলো যে হেপাটাইটিস বি যে ভ্যাকসিনটা আছে ওটা আমার 44 বছর বয়স, আমি কি নিতে পারি? এটাই জানার জন্য। আমার ফ্যাটি লিভার আছে, গ্রেড 1 আছে, এটাই জানতে চাইছি। হ্যাঁ হ্যাঁ, আপনি ডেফিনেটলি নিতে পারেন। সঙ্গে থাকুন, ধন্যবাদ টেলিফোন করার হ্যাঁ, জন্য। দুটো কোভিড ডোজ আপনার হয়ে গেছে। এর সাথে আপনি হেপাটাইটিস বি ভ্যাকসিন ডেফিনেটলি পুরো ফুল ডোজ এখন নিতে পারেন, সেটা কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই। আপনার ফ্যাটি লিভার থাকলেও কোনো অসুবিধা নেই, আপনি নিতে পারেন হেপাটাইটিস বি। এই ভ্যাকসিন নিয়ে কিন্তু মানুষের মনে আগে একটা কনফিউশন হ্যাঁ, ছিল, exactly. এবং আমরা এই অনুষ্ঠানে এমন টেলিফোনও পাই যাদের হয়তো কোনো রকম সমস্যা হলো এবং তারা ভাবছেন যে ভ্যাকসিনের ভ্যাকসিনের জন্যই জন্যই হচ্ছে। এই ধারণাটা যে হ্যাঁ। সত্যি কি মিথ্যে, বা এই ধারণাটা যে আমাদের কতটা ঠিক, এটা যদি আপনি একটুখানি বলে দেন। অ্যাকচুয়ালি আমাদের কারণ প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু আমরা এর সচেতনতা মানুষের মধ্যে তৈরি করবার জন্য চেষ্টা করি। অ্যাকচুয়ালি কি মানে এই কোভ্যাক্সিন আর কোভিশিল্ড যেটা আপাতত অ্যাভেলেবেল ইন্ডিয়াতে, দুটোই কিন্তু খুব সেফ ভ্যাকসিন। ডেফিনেটলি দেখুন, যে কোনো, যেমন ইনি হেপাটাইটিস ভ্যাকসিনের কথা বললো, যা ভ্যাকসিন আছে সব কিছুর সাইড এফেক্ট থাকবে, কারণ ওটা একটা আমরা অ্যান্টিবডি বডির মধ্যে ওটা হেল্প করছে। হয়তো আমরা আমরা ভাইরাসটাকে হয়তো সেটাকে মানে অল্টার্ড স্টেট করে বডির মধ্যে সেই ভাইরাসটাই দিচ্ছি। তো ভ্যাকসিনের পরে জ্বর আসা, গা ম্যাচ করা, এটা সব জায়গায় থাকবে, সব ভ্যাকসিনের ক্ষেত্রে থাকবে। আর ইউজুয়ালি দেখা গেছে কোভ্যাক্সিন আর কোভিশিল্ড দুটোই খুব ভালো ভ্যাকসিন, এতে বিশেষ কিছু সাইড ইফেক্ট দেখা যায়নি। এবার হ্যাঁ, 10% কেসে আমরা নিউরোলজিক্যালও কিছু সাইড ইফেক্ট দেখেছি, আরও অন্য অর্গান সম্বন্ধিত সাইড ইফেক্ট, কিন্তু সেটা 10% কেসে। তার আমরা যদি রেশিও দেখি, সেই তুলনায় কোভিডের জন্যে যা মানে হ্যাভক ক্ষতি হয়েছে, যেভাবে আমাদের হেলথ ডিটোরিয়েট হয়েছে অনেক মানুষের, তারপরে মর্টালিটি কোভিডের জন্য এত, সেই তুলনায় কাউন্ট করলে কোভ্যাক্সিন আর কোভিশিল্ডের তো সাইড এফেক্ট কিছুই না, 10% সাইড এফেক্ট কিছুই না। এবং এই ভ্যাকসিনের জন্য কিন্তু থার্ড ওয়েভটা এতটা তাড়াতাড়ি প্রিভেন্ট করা গেল। সবথেকে বড় কথা, মাইল্ড হয়েছে, একদম অনেক মাইল্ড হয়েছে থার্ড ওয়েভ। আর যাদের বুস্টার ডোজের জন্য, যেটা প্রিকশনারি ডোজ বলছে, সেটার জন্য যারা এলিজিবল, যেমন 60 ইয়ার্সের বেশি, তারপর আমরা হেলথ কেয়ার ওয়ার্কার্সরা, তো ওনারাও নিন কোভিড ভ্যাকসিন, একদম সেফ, কোনো ভয় পাওয়ার কিছু হয়নি। বেশ ম্যাম, এবার আমরা চলে আসি আমাদের যে নিউরোলজিক্যাল সমস্যায় আমরা ছিলাম। আগামীকাল হচ্ছে কি উইমেন্স ডে, একটু আমরা কথা বলতে চাই যে মহিলাদের নিউরোলজিক্যাল যে সমস্যাগুলো রয়েছে, কি ধরনের সমস্যাগুলো মেয়েদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, একটু যদি আপনি বলেন। মেয়েদের ক্ষেত্রে তো আমি সবথেকে আগে বলবো যেটা আমরা ডে টু ডে ওপিডিতে পাই, সেটা হচ্ছে ঘাড়ে ব্যথা আর কোমরে ব্যথা। হ্যাঁ, কারণ মেয়েদের বাড়িতে অনেক কাজ করতে হয়, বা সকলেই, ছেলেদের মধ্যেও দেখা গেছে, কিন্তু মোর অফ আ ফিমেল প্রিডমিনেন্স আমরা দেখি, যেটা স্লিপ ডিস্কের প্রবলেম, এদের ঘাড়ে ব্যথা নিয়ে কি কোমরে ব্যথা নিয়ে প্রেজেন্ট করছে। কোমরে ব্যথা হয়তো পায়ের দিকে রেডিয়েট হচ্ছে সেই ব্যথাটা, বা ঘাড়ের ব্যথাটা হয়তো হাতের দিকে রেডিয়েট হচ্ছে। তো এটা খুব কমন একটা নিউরোলজিক্যাল প্রবলেম, যেটা মহিলাদের মধ্যে একটু বেশি ইনসিডেন্সে দেখা গেছে। তারপরে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে, যেটা স্ট্রোকের মেল ফিমেল রেশিও মোস্টলি সেমই, কিন্তু আফটার 50 ইয়ার্স দেখা গেছে, 50 বছর বয়স হয়ে গেলে, তখন কিন্তু ফিমেলদের মধ্যে, মানে পোস্ট মেনোপজাল ফিমেলদের মধ্যে স্ট্রোকের ইনসিডেন্স একটু বাড়ছে। ঠিক আছে, তারপরে কিছু এখানে আমি একটা বলতে চাই, যেটা খিঁচুনি, এপিলেপসি, যেটা খিঁচুনির অসুখ, সেটা মহিলা পুরুষ দুজনদের মধ্যেই সেম, কিন্তু মহিলাদের মধ্যে এটার অ্যাওয়ারনেসটা খুব দরকার। কারণ অনেক সময় আমরা দেখেছি যে পেশেন্টরা যদি হয়তো টিনেজে কেউ খিঁচুনির এই সমস্যা নিয়ে আমাদের কাছে এলো, তারপরে তার পোস্ট ম্যারিটাল লাইফ, বিয়ের পরের লাইফটা
খুবই এরকম মানে বাড়ির শ্বশুরবাড়ির লোক যদি জানতে পারে তার খিঁচুনির প্রবলেম ছিল, তো তারা সেটাকে একটা মেয়েটা অসুস্থ বা কিছু বলে তাকে এরকম করে রাখে। আর ইভেন এটা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে সেপারেশনের একটা কজ। হ্যাঁ, তো সেটা একটা অ্যাওয়ারনেস খুব দরকার যে খিঁচুনি মহিলা পুরুষদের মধ্যে ইকুয়ালি হতে পারে। আর সবথেকে বড় কথা, খিঁচুনি থাকলেও একজন মেয়ে সে একদম নর্মাল একটা ম্যারিড লাইফ লিড করতে পারে, তার বাচ্চা হওয়ারও কোনো সমস্যা হয় না। আর এই নয় যে মায়ের খিঁচুনি থাকলে সেটা বাচ্চার মধ্যে আসবে, সেটা কখনোই নয়। কিছু কিছু ছোট্ট ক্ষেত্রে কথা জিজ্ঞাসা congenital করি, আসে। এই যে খিঁচুনিটা অনেক সময় দেখা যায় যে 5 বছর বয়স অবধি, অনেক সময় বলেন বাড়ির বড়রা বলেন যে ছোটবেলায় খিঁচুনি ধাঁচ থাকলে পর সে 5 বছর পর্যন্ত তার সেটা হয় এবং তারপর অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়। এই যে কনসেপশনটা, এটা কি ঠিক? হ্যাঁ, অনেক সময় এটাকে আপনার যেটা বলে সেটা হচ্ছে নিওনেটাল সিজার বলে বা চাইল্ডহুড সিজার, মানে মেনলি এটাকে নিওনেটাল সিজারের মধ্যে আমরা ধরতে পারি। তো 5 ইয়ার্স অবধি এই সিজারটা খুব কমন হয়, তারপরে ধীরে ধীরে আপনা আপনি ঠিক হয়ে যায়। মানে কিন্তু ওটা অনেক ক্ষেত্রে meningitis লোক বা আছে ওই সমস্যার না সাথে এরকম কোনোভাবে যে সম্পর্ক কোনো নেই। সমস্যা থাকবেই এরকম কিছু না, কিন্তু অনেক সময় সেটা ব্রেনে কোনো স্ট্রাকচারাল কোনো অ্যাবনর্মালিটিস থাকতে পারে। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে এই যে মানে এই বাচ্চাদের এই যে লেস দ্যান 5 ইয়ার্স যে পিডিয়াট্রিক গ্রুপে যে সিজারটা হয়, তো সেইটা অনেক সময় কিন্তু পরেও এটা কন্টিনিউ হয়ে যায় কিছু সংখ্যক পেশেন্টে। যে সবাই 5 বছরের পরে ঠিক হয়ে যাবে এই নয়, কিছু পেশেন্টে এটা পরেও সিজারটা কন্টিনিউ হয়ে যায়। আবার কি দেখা গেছে যে হয়তো এই ফার্স্ট পিরিয়ড অফ লাইফে 5 বছর অবধি হলো না, 7-8 বছর থেকে কিছু সিজার আছে, সেটা আবার শুরু হতে পারে। ঠিক আছে, তো চাইল্ডহুড এপিলেপসি এটা একটা এন্টিটি, ভ্যারাইটি অফ রিজন আছে, ভ্যারাইটি অফ টাইপস আছে চাইল্ডহুড সিজারের। ঠিক আছে, চাইল্ডহুড এপিলেপসি, তো এটা বাচ্চাদের মধ্যে দেখা গেছে। আর যেটা আমরা ডিসকাস করছিলাম যে ফিমেলসদের মধ্যে আর কি নিউরোলজিক্যাল প্রবলেম কমন, সেটা হচ্ছে আরেকটা এন্টিটি হয় যেটাকে আমরা অটোইমিউন এনসেফ্যালাইটিস বলি। তো অটোইমিউন এনসেফ্যালাইটিস মানে আপনারা হয়তো শুনে থাকবেন আজকাল রিউমাটয়েড আর্থারাইটিস, এসএলই, এই অসুখগুলো খুব কমন, তাই না? মানে কমন মানে কি, আগেও হয়তো ছিল, কিন্তু আজকাল এত ডায়াগনস্টিক স্ট্র্যাটেজিস সব বেড়েছে, সেটা দিয়ে আমরা কমনলি সেটা ডায়াগনোজ করতে পারছি। তো সেইটাকে আমরা একটা এন্টিটি হয় যেটা ব্রেনে হয়, অটোইমিউন এনসেফ্যালাইটিস বলে। তো সেটাও দেখা গেছে একটু ফিমেলদের মধ্যে কমন, আর সেটা ইউজুয়ালি দেখা গেছে এনসেফ্যালাইটিস মানে ব্রেনের একটা ইনফেকশনের মতো হয়, যেটায় পেশেন্ট খিঁচুনি নিয়ে, জ্বর নিয়ে, তার সাথে একটা কনফিউজড স্টেট, কাউকে চিনতে পারছে না, এরকম নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। তো অটোইমিউন এনসেফ্যালাইটিস দেখা গেছে যে ফিমেল পপুলেশনের মধ্যে কমন। আরেকটা অসুখ আছে যেটাকে মাল্টিপল স্ক্লেরোসিস বলে, এটাও একটা অটোইমিউন নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, তো সেটাও ফিমেলসদের মধ্যে কমন। তো কিছু অসুখ আছে যেটা ফিমেলদের মধ্যে কমন নিউরোলজি। বেশ, এইগুলো ডাক্তারি পরিভাষায় হয়তো আমরা বুঝতে পারবো না, কিন্তু এই ধরনের সমস্যাগুলো হলে কি ধরনের সিমটমসগুলো হয় সেগুলো বোধহয় আমাদের, মানে ব্যথা যন্ত্রণা ছাড়াও আর যে সমস্যাগুলো আপনি অসুখেরগুলো নামগুলো বললেন, সেখানে কি কি সিমটমস হয় একটু শুনবো। হ্যাঁ, যেমন আমি যদি একটা একটা করে ধরি, যে প্রথমে হচ্ছে একটা আমি টেলিফোন আছে, একটু নিয়েছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে জঙ্গিপুর থেকে বলছিলাম। বলুন। ওই আমার মেয়েটাই এপিলেপসি হয় মানে 1.5 বছর বয়স থেকে, 13 প্লাস 15 প্লাস বয়স, 13 বছর অব্দি হয়েছে, 2 বছর ধরে বন্ধ আছে এখন। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে যে কথাটা ফুটছে না কেন, মা বাবা দাদা দিদি সব বলছে। কত বছর বয়স বললেন মেয়ের? এখন 15 প্লাস। 15 প্লাস, আচ্ছা। পরিষ্কার করে কথা বলতে পারছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার করে কথা বলতে কি, শুধু মা বাবা দাদা দিদা, আর কিছু না, নিজে হাতে খায়ও না। ঠিক আছে, কি জানতে চাইছেন বলুন। জানতে হয়েছে এই রোগটা তো আমার 1.5 বছর বয়স থেকে হয়েছে, মানে দিনে 40-35 বারও হয়ে গেছে। হ্যাঁ, বহুত জায়গায় দেখিয়েছি, এখন আপাতত কলকাতা আইএনকেতে দেখাচ্ছিলাম। তো 2 বছর ধরে এখন বন্ধ আছে রোগটা, ঠিক আছে। কিন্তু ঘটনা হচ্ছে জাস্ট 25শে ডিসেম্বর একবার অ্যাটাক হয়েছিল, ওই 1.5 মিনিট মতন। ঠিক আছে, আপনি কি করবেন তাই জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ, করবো বলতে আমার ঘটনা হচ্ছে অসুখ থেকে নির্মূল হয়ে, কথাটা ফুটছে না কেন, এটার জন্য একটু জানতে চাইছি। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ম্যাম নিশ্চয়ই তার উত্তর দেবেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি সব থেকে আগে এটা জানতে হবে যে বলছে 1.5 বছর থেকে 13 বছর অবধি কন্টিনিউ যে এনার মেয়ের আর কি সিজার হয়েছে, তো কি কারণটা ছিল। হ্যাঁ, ইউজুয়ালি এত লং টার্ম, কারণ সিজারের কি বলুন তো, যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে 3 বছর পুরো মেডিসিন খেলে সিজার ঠিক হয়ে যায়, কন্ট্রোলে থাকে। আচ্ছা, এবার জানতে হবে যে এনার
মেয়ের কেন সিজার হয়েছিল। অনেক সময় ব্রেনে কিছু ডেভেলপমেন্টাল অ্যাবনর্মালিটি হয়েছে, আমি যেটা শুরুতেই বললাম না, যে গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটারটা ডেভেলপ করছে না, ব্রেনের কোনো পার্ট ঠিক মতো ডেভেলপ করছে না। তো সেইটা জানা খুব দরকার যে কি জন্যে ওর এতদিন সিজার হয়েছিল, এবং ওর মুখে কথাও ভালো মতো সেটার জন্যই এটা হচ্ছে। ঠিক আছে, নিশ্চয়ই ওর এমআরআই তে হয়তো দেখা গেছে কিছু ব্রেনে অ্যাবনর্মালিটিস আছে, ব্রেনটা হয়তো ঠিকমতো ওর কিছু পার্ট হয়তো ডেভেলপ হয়নি, যেই জন্যে ও সিজার হচ্ছে, সেই জন্যই ওর আজকে কথাও এখনো মানে 15 বছর এখনো মা বাবা এইটুকুই বলছে না। এবং যেটা বলছে যে 2 বছর ধরে হয়নি, 2 বছর হয়নি কিন্তু 25 ডিসেম্বর হয়েছে। তো 2 বছর ধরে হয়নি, যদি 25 ডিসেম্বর হয়েও থাকে, আর হতে পারে সেটা 1.5 মিনিটের জন্য হয়েছে, ওটা কিন্তু সিজার, ওটার জন্য ওষুধ ওকে কন্টিনিউ আবার শুরু করতে হবে। যেই নিউরোলজিস্টকে আপনি দেখান, আপনি ওনার কাছে যান, আবার ওষুধ শুরু করতে হবে। আর যেটা স্পিচের প্রবলেম, সেটার আপনি প্রাইমারি কি অসুবিধা সেটা জানুন, যে এমআরআইতে অ্যাবনর্মালিটি আদেও ওর আগে স্পিচ আসবে নাকি আগে গিয়ে। আর একটা যেটা হেল্প করে সেটা হচ্ছে স্পিচ থেরাপি। এইসব ক্ষেত্রে স্পিচ থেরাপি খুব হেল্প করে, যে যেমন হাত পায়ের উইকনেস হলে কি আমরা এক্সারসাইজ ফিজিওথেরাপি করাই না, তো সেরকমই স্পিচ থেরাপি হয়, স্পিচ থেরাপিস্ট ধরে ধরে কথা বলা শেখায়, সেটা খানিকটা হেল্প করতে পারে। বেশ, তাহলে আপনি নিশ্চয়ই শুনলেন যে কোনো স্পিচ থেরাপিস্টের কাছে গিয়ে ওকে একটু দেখানো উচিত, এবং যে ডাক্তারবাবুর আন্ডারেও ট্রিটমেন্ট করছে সেখানে একবার ভালো করে কারণটা জানেন, একবার কথা বলুন ডাক্তারবাবুর সাথে, ভালো মতো করে কথা বলুন এবং তার কারণটা জানবার বোঝবার চেষ্টা করুন। আশা করি ভালো হবে, আমরা এটাই আশা রাখি। আর একজন দর্শক বন্ধু আছেন, হ্যালো। কোনো কারণে হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, যেই আলোচনায় আমরা ছিলাম, যে এই যে মহিলাদের নানা রকম সমস্যাগুলো, যেগুলো আপনি নাম ধরে ধরে বললেন, কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা নামগুলো বুঝি না, আমরা সিমটমস বুঝবো। ব্যথা যন্ত্রণা ছাড়া কি কি ধরনের সিমটমস হতে পারে? একটা তো ব্যথা যন্ত্রণা, স্লিপ ডিস্ক, কোমর থেকে পায়ের দিকে ব্যথা, ওটা হয়েই গেল। ঠিক আছে, তারপরে আমি যেটা অটোইমিউন এনসেফ্যালাইটিস এন্টিটিটা বললাম, সেটায় পেশেন্ট ইউজুয়ালি অ্যাবনর্মাল বিহেভিয়ার থাকে, যে চিনতে পারছে না নিজের লোককে, ভুলে যাচ্ছে কথা, চেঁচামেচি করছে, সব ফেলে দিচ্ছে। আর এই পেশেন্টগুলোই কি হয় বলুন তো, অনেক সময় এগুলো আমরা সাইকিয়াট্রিস্ট প্রবলেমের, হ্যাঁ, সে হচ্ছে সাইকিয়াট্রিস্টকে বছরের পর বছর দেখাচ্ছে, কিন্তু একটা হয়তো এমআরআই করলে দেখা গেল না, ওর মধ্যে কিছু ফিচার্স অফ অটোইমিউন এনসেফ্যালাইটিস আছে। সেটা ডেফিনেটলি ডিফারেন্সিয়েট করা আপনাদের কাজ না, সেটা ডিফারেন্সিয়েট করা ডাক্তারেরই কাজ। তো মানে সবকিছু আর কি অ্যাবনর্মাল বিহেভিয়ার সাইকিয়াট্রিক প্রবলেমের জন্য না, অনেক সময় অটোইমিউন এনসেফ্যালাইটিসেও এরকম দেখা যায়। আর যেটা হচ্ছে ফিমেলসদের মধ্যে অনেক কমনলি দেখা গেছে। তারপরে আমি যেটা বললাম মাল্টিপল স্ক্লেরোসিস, এটা ফিমেল পপুলেশনের মধ্যে একটু বেশি ইনসিডেন্সে হয়। সেখানে কি হয়, সেখানে এটা একটা ব্রেন আর নার্ভের প্রবলেম। আমাদের ব্রেনে কি হয় বা স্পাইনাল কর্ডে কি হয়, নিউরনস থাকে কিছু ব্রেনে স্পেসিফিক্যালি, সেই নিউরনসগুলো একটা কাভারিং শীট থাকে, যেটাকে মাইলিন বলে। ঠিক আছে, যেমন একটা তারের উপরে একটা কাভার থাকে না, সেই ব্রেনে নিউরনসের উপরে ওরকম একটা কাভার থাকে। তো অনেক সময় কি হয়, সেই কাভারটা হয়তো কিছু কারণে, যেটা অটোইমিউনিটি, যেটার কারণ মানে বডি নিজেরই ইমিউন সিস্টেমকে চিনতে পারছে না, সেই জন্য কি হয়, ওই কাভারটা হয়তো মানে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। আচ্ছা, তখন কিছু সমস্যা হয়। কি সমস্যা হয় সেটা হচ্ছে, মাঝে মাঝে দেখা গেছে যে হট করে হাত পা ঝনঝন করে উইক হয়ে গেল, হয়তো হাত ওঠাতেই পাচ্ছেন না। ঠিক আছে, সাডেনলি মানে এই নয় যে সেটা সবসময় স্ট্রোকে হবে এরকম। আর মানে মাল্টিপল স্ক্লেরোসিসে কি হয় বলুন তো, যে পেশেন্ট হয়তো 1 সপ্তাহ এরকম সিমটম হলো, তারপরে আবার পুরো নর্মাল হয়ে গেল, নর্মাল চলতে শুরু করলো। তো এরকম ভ্যাকসিন ওয়ানিং হয়। তো সেখানে যে কোনো হাত পায়ের মধ্যে যেখানে উইকনেস হতে পারে বা অ্যাবনর্মাল কিছু টিংলিং, নামনেস, মানে হাত পা একদম ঠান্ডা হয়ে বসে যাচ্ছে, ওঠাতে পারছে না, যেন কোনো সার নেই হাত পায়ে, সেরকম সিমটমস হতে পারে। ঠিক আছে, তো ইউজুয়ালি মাল্টিপল স্ক্লেরোসিসের এই সিমটমসগুলো হতে পারে। বলার একটাই কারণ, যে যদি এরকম সাডেনলি দেখছেন হাত পা ঝিনঝিন হয়ে পড়ে যাচ্ছে, হাত পা বারবার নামনেস এসে যাচ্ছে, হ্যাঁ, তো তখন আর কি সেটাকে আপনারা ওই কিছুই না বলে ইগনোর না করে, এটাই যে হাত পা ঝিনঝিন করা, এগুলো কিন্তু খুব কমন ব্যাপার, মানে প্রত্যেকটা মানুষেরই হয়, কিন্তু কখন আমি সতর্ক হব যে না এটা আমার একটা সিরিয়াস কোনো সমস্যা হতে চলেছে, তখন আপনারা সতর্ক হবেন যখন দেখবেন এই জিনিসটা ডেইলি হচ্ছে। আর ডেইলি ওয়াইজ হয়ে যেটা আমাদের ডেইলি অ্যাক্টিভিটিসকে হ্যাম্পার করছে। আচ্ছা, মানে আমরা হয়তো
বসে আছে, কারণ সবাই পা একটু মুড়ে বসলে পা হয়তো ঝিনঝিন ঝিনঝিন করে, করে, সেই জন্য হ্যাঁ, তো কেউ নিউরোলজিস্টের কাছে যাবে না। কিন্তু এমন একটা স্টেজ এসে যাচ্ছে যখন দেখছে না এই প্রবলেমটা আমার ডেইলি হচ্ছে, এমনি বসে থাকলেও হচ্ছে, আর এমন হচ্ছে আমি যেন ডেইলি কাজ করতে পারছি না, তো তখন আমাদের একটু কনসার্ন হওয়া উচিত। তখন আইদার ফিজিশিয়ান নয়তো কোনো নিউরোলজিস্টের কাছে গিয়ে আপনারা সেটা কনসার্ন করুন, সেটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে বিষয়গুলো আপনাদের বলা হচ্ছে, এটা হাত পা ঝিঝি করছে বা একটুখানি অবশ লাগছে, আবার এটা হলেই যে আবার ভেবে নেবেন যে আপনার বিশাল আমার একটা multiple সমস্যা sclerosis হয়ে গেছে, হয়েছে, এটা নয়, সেরকমও এটা নয়। ডেফিনেটলি নয়। বারবার আমাদের জিনিসটা মনে রাখতে হবে যে যেই জিনিসটা আমাদের ডেইলি অ্যাক্টিভিটিসকে হ্যাম্পার করছে, Exactly. এটা যে কোনো ডাক্তারের কাছে গেলেও না, যেটা আর একটা খুব কমন সমস্যা হয় হাত কাঁপার, মানুষের হাত কাঁপছে, আমি ভয়ের এবং চোটে এই যে চলে হ্যাঁ, গেলাম। হাত যেরকম পরীক্ষায় একটু নার্ভাস হলে পর হাত কাঁপে, অনেকেরই কাঁপে। ছেলে এটা আপনি যে কোনো নিউরোলজিস্টের কাছে গেলে না, নিউরোলজিস্ট ফার্স্ট কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করবে যে এই হাত কাঁপাটা কি আপনার ডেইলি অ্যাক্টিভিটিসকে হ্যাম্পার করছে, Exactly. দেন ইট শুড বি ট্রিটেড। ওকে, একটা টেলিফোন আছে, একটু নিয়ে নি। হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাডাম, হ্যাঁ নমস্কার, কে বলছেন? এই বীরভূম থেকে বলছিলাম। বলুন। হ্যাঁ বলছিলাম, আমি ওই 10 বছর বয়স, আমার ছেলে তো ওই আপনার কিডনি ইনফেকশন আছে। কি আছে আরেকবার একটু বলুন জোরে। কিডনি ইনফেকশন মানে ওর অ্যালবুমিনটা বেড়ে যায়। কিডনি হ্যাঁ আমাদের পরিষ্কারভাবে শুনতে পাচ্ছি না, একটু বলুন। হ্যাঁ বলছিলাম ম্যাডাম, ওই কিডনি ইনফেকশন আছে আর কি। আর একবার একটু কষ্ট করে বলুন প্লিজ। কোথায় ইনফেকশন আছে? কিডনি জাতীয় সমস্যা বলছিলাম, কিডনি জাতীয় সমস্যা। কিডনি, তাই তো? কিডনির সমস্যা, হ্যাঁ। কিডনির সমস্যা, আচ্ছা হ্যাঁ, তারপর? তো ঘটনা হচ্ছে ওই ঠান্ডা লাগে, খুব ঠান্ডা লাগে, ঠান্ডাতে কিডনিতে খুব কি কাজ করে। সমস্যা, ওর কি প্রবলেম? ইনফেকশন ওর অ্যালবুমিনটা বেড়ে যায় আর কি, ফুলে যায়। এটা তো ইউনিট টেস্টে নেফ্রোলজিস্টকে অ্যালবুমিনটা কনসাল্ট চলে আসে, বুঝতে করবেন, পারলেন? এটা নিউরোলজিক্যাল কোনো হ্যাঁ সে তো অবশ্যই। ঠিক আছে, আপনি টেলিফোন করেছেন, ধন্যবাদ টেলিফোন করার জন্য। কিন্তু কিডনির সমস্যা, নিউরোলজিক্যাল সমস্যা কিন্তু এক জিনিস নয়। কিডনির সমস্যা হলে আপনাকে নেফ্রোলজিস্টের কাছে অবশ্যই যেতে হবে, যিনি কিডনির ডাক্তার। তো তার কাছে গিয়ে অবশ্যই আপনি এই বিষয়ে আপনার যা সমস্যা হচ্ছে ছেলে সেটা জানান। আমরা এই বিষয় নিয়ে আপনাকে কোনো হেল্প করতে পারলাম না আজকের অনুষ্ঠানে। আরো একজন দর্শক বন্ধু আছেন। হ্যালো, হ্যালো, আমি বসিরহাট থেকে বলছি, জয়া দে। বলুন। আমার এই নাতির বিষয়ে একটু ম্যামের সাথে কথা বলতাম। আমার নাতির এই 2 বছর 4 মাস বয়স, কিন্তু এখনো সম্পূর্ণ কথা বলতে শেখেনি, জানেন। কথা বলতে পারে না তা না, কয়েকটা বলে, কিন্তু সামান্য কথা যে 2 বছর 4 মাস বয়সে যেরকম কথা বলা সেরকম বলে না। এই বাবাকে বা, তারপরে কাকা ইচ্ছে হলে কাকা, দাদা, মাম্মাম, দিদি মন হলো, কিন্তু যে 2 বছর 4 মাস 2 বয়সে বছর যেরকম 4 মাস কথা- বয়স তো? হ্যাঁ হ্যাঁ। আর কিছু নভেম্বরের 4 তারিখে। কোনো অসুবিধে? না 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 না, এমনি ভীষণ ছটফটে, জলি হাসি, মানে ভীষণই ভালো, কিন্তু কথাটা বলতে পারে না হলে আমার খুব মনটা খারাপ লাগে। আমি ওর দিদা বলছি। আচ্ছা বেশ, কিছু 2 বছর জিজ্ঞাসা 4 মাস বয়স। এমনি না ঠিকঠাক অ্যাকচুয়ালি কথা বলে, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। না আপনি ফোনটা রেখে আপনি শুনতে থাকুন। হ্যাঁ, এমনিতে যেটা বললেন যে খুব জলি একদম চনমনে থাকে, অনেক সময় কি হয় ডিলেড স্পিচ ডেভেলপমেন্ট, এটা অনেক বাচ্চার ক্ষেত্রে দেখা যায়, দেরি করে কথা বলে। হ্যাঁ, আপনাদের একটু ওয়েট করতে হবে, আপনারা স্পিচ থেরাপিস্টের হেল্প নিতে পারেন। আর যদি কানে ঠিকমতো শুনতে পায় এটা দেখে নিতে হবে। তো আপনারা যে কোনো নিউরোলজিস্ট বা নিউরোলজিস্ট কি ইএনটি স্পেশালিস্টের কাছেও যেতে পারেন। তো কিছু কানের টেস্ট আছে, তো সেগুলো বেড়া বলে হয়, তো সেগুলো করে দেখে নিতে হবে শুনতে পাচ্ছে নাকি জিনিসগুলো ঠিকমতো শুনতে পেলে তবেই তো বলবে। আর আমার যেটা শুনে আপনার নাতির ক্ষেত্রে মনে হচ্ছে এটা ডিলেড স্পিচ ডেভেলপমেন্ট হচ্ছে, একটু টাইম লাগছে। যদি ওর আদার অ্যাক্টিভিটিসগুলো ঠিক থাকে, চনমনে জলি বলছেন, আপনাদের সাথে এমনি আই টু আই কন্ট্যাক্ট আছে, যে কিছু একটা বললে আপনারা সেটা রেসপন্স করার চেষ্টা করছে, খেলছে দুলছে সব বাচ্চাদের সাথে এজ গ্রুপের, তো তাহলে এটা ডিলেড স্পিচ ডেভেলপমেন্ট। আপনাদের ওয়েট করতে হবে, স্পিচ থেরাপিস্টের হেল্প নিন, সে আপনাদের একটু হেল্প করতে পারে। কিন্তু আর অন্য কোনো সমস্যা আছে নাকি সেইটার জন্যে আপনারা কোনো নিউরোলজিস্টকে কনসাল্ট করুন, যেটা বেসলাইন কিছু, যেমন আমি বললাম কানের একটা টেস্ট হয়, বেড়া একটা এমআরআই করে দেখে নেওয়া যে আর কোনো প্রবলেম নেই, তো সেগুলো একবার এক্সক্লুড করে নেওয়া। আচ্ছা, এই যে ডিলেড স্পিচ যেটা হয় সেটা কতদিন পর্যন্ত, মানে কতটা সময় পর্যন্ত আমি অপেক্ষা করবো যে না দেরি হচ্ছে, তারপরে আমার অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন? দেখুন ইউজুয়ালি যেটা উনি 2 বছর 4 মাস বললেন না,
তো উনি আরো ওয়েট করতে পারেন 3 ইয়ার্স, কারো কারো দেখা গেছে 4 ইয়ার্সে গিয়েও 4 স্পিচ বছরের কথা ডেভেলপমেন্ট বলে, হ্যাঁ। হচ্ছে। তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, আপনারা ওয়েট করুন। ওর বিহেভিয়ারটা ঠিক আছে, এটা একটা প্লাস পয়েন্ট, আর হোপফুলি কথা বলতে এবং শুরু হালকা হালকা করবে। কথা বলছে বললেন তো, কিন্তু হ্যাঁ। মানে অত বেশি করে বলছে না, বলবে, এত চিন্তা করার বলবে, কিছু আমারও নেই, মনে একটু হচ্ছে শুনে অপেক্ষা বলবে। করুন। কিন্তু হ্যাঁ। তাও মনে হচ্ছে বলে বসে থাকা না, যদি ওনাদের হ্যাঁ, একান্তই লাগে আপনারা ডেফিনেটলি কোনো নিউরোলজিস্টকে কনসাল্ট করুন, তারপরে আগে কিছু টেস্ট আছে করিয়ে নেওয়া উচিত। তো ডাউট থাকবে না, না 1 বছর না তো চিন্তায় থাকবে। ঠিক ঠিক ঠিক, অবশ্যই। যদি আপনার মনে হয় সেরকম ভাবে যে কোনো অ্যাবনর্মালিটিস আপনি বুঝতে পারছেন, তাহলে অবশ্যই ডাক্তারবাবুর কাছে নিয়ে যাবেন। তবে আমাদের মনে হচ্ছে যে নিশ্চয়ই আপনার নাতি কথা বলবে, চিন্তার কোনো কারণ নেই। আমরা যে প্রসঙ্গে ছিলাম, যে হাত পা কাঁপার প্রসঙ্গটা, কারণ অনেক সময় যে একটু টেনশন হলো, নার্ভাসনেস, তার থেকেও কিন্তু অনেক অল্প বয়সে পরীক্ষা দিতে গেলে হয়। বা কোথাও একটা গেলে কিন্তু হাত পা কাঁপে বা হাতের তালু ঘাম হয়, ঘেমে যায়। ঘেমে যায়। তো এইগুলো কি কোনো সমস্যা? হ্যাঁ, এগুলো ইউজুয়ালি দেখা গেছে অনেক যারা মানে অ্যাংশিয়াস খুব লোক থাকে যারা, তাদের একটু এরকম হাত কাঁপার কারণ সমস্যা যে থাকে। হাতটা দিয়ে লিখছে তার যদি টেনশন একটা হয়, তা তো লেখাটা ঠিক মতো হবে না। না, সেই জন্যই একটা খুব ইম্পর্টেন্ট এখানে কথা হচ্ছে যে সবসময় যে কোনো নিউরোলজিক্যাল সিমটমসগুলো সেগুলো জানতে হবে আমাদের ডেইলি অ্যাক্টিভিটিসকে হ্যাম্পার করছে নাকি। যেই একজন ছেলে মেয়ে কারোরই যার হাত কাঁপছে, তার লেখা চেঞ্জ হয়ে গেছে, পরীক্ষায় সে লিখতে পারছে না, দ্যাট শুড বি ট্রিটেড, সেটার চিকিৎসা করা দরকার, ঠিক আছে। সেক্ষেত্রে কিছু মেডিসিন আছে, কিছু অ্যাংজাইটিক মেডিসিন আছে, যে এত স্ট্রেস কমানোর কিছু আছে, সেগুলো খেলে অনেক সময় এরকম পেশেন্ট ঠিক থাকে। এক্সামের টাইমে কারণ একই স্ট্রেস থাকে, তার উপরে যদি কারোর আর যে কোনো টাইপের ট্রেমার, এই হাত কাঁপার অসুখ যেটা, সেটা যে কোনো কিন্তু স্ট্রেস থাকলে বাড়ে, ঠিক আছে। তো সেটা যদি এমনি যেটা স্ট্রেস ইনডিউসড হচ্ছে সেটাও, যেটা সাইকোজেনিক ট্রেমার বলি আমরা অনেক সময়, আর আরেকটা হচ্ছে যেটা আপনার যেটা এসেনশিয়াল ট্রেমার হয়, যে ফ্যামিলিয়াল হয়তো হাত কাঁপার কারোর টেন্ডেন্সি আছে, সেটাও কিন্তু স্ট্রেসে বাড়বে। ঠিক, আমি এই প্রসঙ্গে আসছি, তার আগে একটা টেলিফোন নিয়ে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছেন? বলছি আমি নমিতা রায়চৌধুরী ব্যারাকপুর থেকে বলছি। বলুন। হ্যাঁ, হুম। আমি না খাওয়া দাওয়ার পরে, আমার বয়স 59। হ্যাঁ, বলুন। খাওয়া দাওয়ার পরে আমার হাত পা গুলো জ্বালা করে, গা হাত পা জ্বালা করে। আচ্ছা, আর কোনো সমস্যা, প্রেশার এইসব কিছু রয়েছে? হাই ব্লাড Sugar প্রেশার? আছে? প্রেশার আছে আমার। সুগার আছে, ডায়াবেটিস সুগার আছে? নেই, প্রেশার আছে। প্রেশার রয়েছে? সুগার নেই তো? না, আচ্ছা, ঠিক আছে। খাওয়া দাওয়ার পরে গা হাত পা জ্বালা করে। হুম, আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, বলুন। দেখুন, যেটা হাত পা জ্বালা করার সমস্যা বলছে, সেটা অনেক কিছু কারণে হয়। হ্যাঁ, আমরা এগুলোকে পেরিফেরাল নিউরোপ্যাথির সিমটম বলি। বার্নিং সেন্সেশন একটা হাতে, পায়ে খুব কমন, যেটাকে বার্নিং ফিট সিনড্রোম বলে, ঠিক আছে। তো ইউজুয়ালি দেখা গেছে মোস্ট অফ দ্য কেসেসে ডায়াবেটিক বা যারা প্রি ডায়াবেটিক হয়, তাদের কিন্তু এই সমস্যাটা খুব দেখা যায়, ঠিক আছে। আর মহিলাদের ক্ষেত্রে অনেক সময় পোস্ট মেনোপজাল সিমটমস, কারোর অনেক বয়স, ওনার যেমন 59 ইয়ার্স বলছেন বোধহয়, না 59 বছর বয়স বললেন, তো পোস্ট মেনোপজাল সিমটমসগুলো অনেক ক্ষেত্রে অনেক দিন থেকে সেটা আমাদের জানা হলো না যে ওনার মেনোপজ হয়ে গেছে। হ্যাঁ, অবভিয়াসলি না, 59 ইয়ার্স হলে তো মেনোপজালই হবে। তো সেই সিমটমসগুলো অনেকের থেকে যায়। আর দ্বিতীয়ত, যেটা প্রি ডায়াবেটিক, অনেক সময় হয়তো উনি ডায়াবেটিস না জানেন না, সেজন্য আফটার সার্টেন এজ একটা ডায়াবেটিসের টেস্ট করা উচিত, সুগার টেস্ট করিয়ে নেওয়া উচিত। তো প্রি ডায়াবেটিক্সের মধ্যেও এই বার্নিং ফিট বা হাত পা জ্বালা করা খুব কমন। তারপরে আরেকটা কিছু ভিটামিন ডেফিসিয়েন্সিতে হতে পারে, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, অনেক সময় ভিটামিন E ডেফিসিয়েন্সিতে, তো এই হাত পা জ্বালা করার প্রবলেম হয়ে থাকে। তো যদি আপনার এরকম প্রচণ্ড হাত পা জ্বালা করে, আমরা অনেক সময় কি দেখেছি স্পেসিফিক্যালি নর্দার্ন ইন্ডিয়ায়, না এই হাত পা জ্বালা করা এত সিভিয়ার হয় যে লোকে মেহেন্দি মেখে রাখে, মেহেন্দি ঠান্ডা করে, তো হাত পায়ে একদম মেহেন্দি মেখে রাখে যে ওটা ঠান্ডা করে যাতে হাত পা। তো যদি এই সমস্যা হয়, এটা ডেফিনেটলি আপনার নার্ভেরই কিছু প্রবলেম হচ্ছে, পেরিফেরাল নিউরোপ্যাথি বলে যেটাকে। সেক্ষেত্রে আপনি যান কোনো নিউরোলজিস্টকে কনসাল্ট করুন, কিছু টেস্ট আছে, নার্ভ কন্ডাকশন টেস্ট বলে, ব্লাড টেস্টও কিছু আছে, সেগুলো করিয়ে কেন হচ্ছে জানা উচিত। যদি ওগুলো নর্মাল থাকে তো তবুও ওষুধ আছে, ওষুধ খেলে এটা ঠিক হয়ে যায়। বেশ, তাহলে বুঝতে পারলেন দিদি, আপনাকে ম্যাম কনসাল্ট করতে বললেন, আপনার এটা নার্ভেরই কোনো সমস্যা থেকে এরকম হচ্ছে, তাহলে আপনি ইমিডিয়েটলি ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করুন, এবং যদি কোনো সমস্যা থাকে ওষুধ খেলে আপনি নিশ্চয়ই ভালো থাকবেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি ভাটপাড়া থেকে বলছি, বয়স 53 বছর। হুম। আমার একটু নার্ভের প্রবলেম আছে, কিন্তু এখন আমার কমে গেছে, যেহেতু
এই কটা দিন মানে 3-4 দিন হলে একটু বুকেতে ব্যথা হচ্ছে, আর ঘাড়েতে আমাদের স্পন্ডাইটিস আছে, হাতেটাতে ব্যথা করছে, কিন্তু বুকে ব্যথা হবে না, মানে সবসময় কন্টিনিউ করছে না, মাঝে মধ্যে হচ্ছে। বয়স কত? আপনার বয়স কত? 53। 53। আচ্ছা, ডায়াবেটিস, আমার সুগার হাইপারটেনশন? প্রেশারের কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, হুম হুম। আচ্ছা, আপনার 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 নার্ভের নার্ভের কি সমস্যা problem রয়েছে, ছিল? নার্ভের কি সমস্যা আপনার? হ্যাঁ, আমার নার্ভের আগে কি হতো, আমার ভীষণ টেনশন ছিল, বুঝেছেন তো, তার জন্য Tension। আমি এখন নার্ভের সমস্যা হয়েছে, এখন মানে মানে ভীষণ সব ব্যাপারে চিন্তাটা বেশি হয়, সমস্ত ব্যাপারে কোনো কিছু, মানে খবর বলুন, কিছু বলুন, মেয়ের ব্যাপারে, তারপরে মানে আচ্ছা, আশেপাশে। আপনি কি ডাক্তার দেখিয়েছিলেন, না আপনার মনে হলো আপনার নার্ভের সমস্যা এটা? না না, আমি ডাক্তার দেখিয়েছিলাম, আমি ওষুধ, এই যে আপনার সঙ্গে কথা বলছি সেটাও কিন্তু আমার একটু টেনশন হয়, মানে আচ্ছা, অসুবিধা হয়। আমি ওষুধ খেয়েছিলাম 4 বছর, এখন নার্ভের সমস্যা, এখন যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু আমার নেই, আচ্ছা, যে প্রবলেম আমি দেখিয়েছিলাম প্রবলেমটা আমার নেই এখন, কিন্তু এই কটা দিন আমি দেখছি 3-4 দিন যাবত আমার বুকে একটু ব্যথা করছে, ঘাড়েও একটু ব্যথা আছে, হুম, ঠিক আছে। হাতে- হ্যাঁ, হাতেটাতেও একটু ব্যথা করছে। কিছু জিজ্ঞাসা? ওকে, আপনি টেলিফোনটা রেখে আপনি শুনতে থাকুন, ম্যাম নিশ্চয়ই আপনাকে কি করতে হবে সেটা বলবেন। আরো একজন দর্শক বন্ধু আছেন। হ্যালো, হ্যালো, আমি রজত চৌধুরী বলছি দশজনে থেকে। বলুন। আচ্ছা, ব্যাপার হচ্ছে আমার হচ্ছে একটু পেট খারাপ হয়েছিল, যার ফলে আমাকে লোকাল ডাক্তারবাবু এই মেট্রোডিনারোজল 400 আর ফ্লোক্সাসিন 400 দিয়েছে। এখন এগুলো আমি খেয়েছি, পেটটা ধরে গেছে, এখন কি আমি এই বুস্টার ডোজটা নিতে পারবো? সেই জন্য আচ্ছা, বুস্টার ডোজ নিতে কতদিন চাইছেন। আগে পেট খারাপ হয়েছিল? কতদিন আগে আপনার পেটের সমস্যা হয়েছিল? এই তো আজকে বোধহয় লাস্ট ডোজটা হবে, হ্যাঁ না, আজকে হলে শেষ হয়ে যাবে ট্যাবলেটটা। আচ্ছা, ওষুধ খাচ্ছেন? কোন ওষুধ ওটা চলছে? দিদি দিয়েছিল দিনে 2 বার করে, মেট্রোডিনারোজল আর ফ্লোক্সাসিন 400, মেট্রোডিনারোজল 400 ফ্লোক্সাসিন। এখন কি আমি ঠিক ব্যাপারটি আছে। বুস্টার ডোজটা কি নিতে পারবো? ঠিক আছে ম্যাম, নিশ্চয়ই জানাবেন, আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। হ্যাঁ, ওনারটা একটু বলে দিন, হ্যাঁ, বুস্টার ডোজ নিতে পারবেন? আচ্ছা, বুস্টার ডোজটা আগে হ্যাঁ, বলে বলবো? দিন, তারপরে ওনারটা। হ্যাঁ, অ্যাকচুয়ালি বুস্টার ডোজ দিতে পারবে, কিছু ব্যাপার না, পেটের সমস্যা হয়েছে তো এখন তো ঠিকই হয়ে যাচ্ছে। আপনি যদি এলিজিবল হন বুস্টার ডোজ নেওয়ার জন্য, ডেফিনেটলি আপনি ওয়েট মানে কি 1-2 দিন ওয়েট করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনি নিতে পারেন ডেফিনেটলি বুস্টার ডোজ। আর একজন যিনি ফোন করেছিলেন, হ্যাঁ, ওনার আমি ওনারটা 53 বলতে বছর চাই, বয়স। ওনার 53 ইয়ার্স বুকে ব্যথা বয়স। হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। বুকে ব্যথা হচ্ছে, আগে একটা নার্ভের সমস্যা ছিল, এখন সেটা ঠিক আছে। আচ্ছা, প্রথমেই বলা দরকার এখানে যে অনেক পেশেন্ট আমাদের এসে কমপ্লেন করে নার্ভের সমস্যা। হ্যাঁ, এই আমি আবার বলছি, আমরা একদম শোয়ের শুরুতে বলেছিলাম না যে কোনো সাইকিয়াট্রিক কি সাইকোলজিক্যাল প্রবলেম কি একটু নার্ভের সমস্যা বলে গোলালে হবে না। ঠিক, এই জন্য আমি জিজ্ঞাসা করলাম যে আপনাকে কি ডাক্তারবাবু সাজেস্ট উনি করেছিলেন? হচ্ছে ওনার স্ট্রেস, টেনশন এইসব আছে বলছেন, অ্যাংজাইটি নিউরোসিস যেটাকে বলে, মোস্টলি আমার ওনার তাই লাগছে। নার্ভের সমস্যা মানে আমাদের জানতে হবে কি পেরিফেরাল নার্ভসের হাত পা ঝিনঝিন করা, পেরিফেরাল নিউরোপ্যাথি, এগুলো। তো আপনার হচ্ছে একটা স্ট্রেস রিলেটেড সাইকোলজিক্যাল প্রবলেম ছিল, ঠিক আছে, সেটা ওষুধ খেয়েছেন, ঠিক আছে, কিন্তু এখনো যে কথায় কথায় চিন্তা হচ্ছে, বলছেন আমাদের সাথে কথা বলছেন, তাতেও যেন ভয় লাগছে, টেনশন হচ্ছে। তো ডেফিনেটলি আপনার এর পরেও হচ্ছে ট্রিটমেন্ট কন্টিনিউ করা উচিত। যেটা নার্ভের সমস্যা আপনি বলছেন, সেটা মোর অফ আপনার সাইকোলজিক্যাল প্রবলেম, তো সেটা প্রপার সাইকিয়াট্রিস্ট কি নিউরোলজিস্টকেও আপনি দেখাতে পারেন, সেটা ট্রিটমেন্ট করা দরকার। এবার সেকেন্ড পার্টটা হচ্ছে ওনার যেটা বুকে ব্যথা হচ্ছে, 53 ইয়ার্স বুকে ব্যথা হচ্ছে, সেটাকে আপনি এমনি নার্ভের ব্যথা বা কিছু বলে ইগনোর করবেন না। এই ব্যথা কিন্তু হার্ট রিলেটেড হতে পারে, আপনি যে কোনো ফিজিশিয়ান কি কার্ডিওলজিস্টকে দেখান, আর ইসিজি, ইকো, যে হার্টের পরীক্ষাগুলো হয় সেগুলো করে নিন, কারণ হার্টের সমস্যা মানে হার্টে যেটা বুকে ব্যথা, সেটাকে একদমই আমাদের ইগনোর করা উচিত নয়, কারণ অল অফ আ সাডেন সেটা থেকে কিছু হয়ে যেতে পারে, ঠিক আছে। তো আপনার বুকে ব্যথাটার জন্য আপনি কোনো ফিজিশিয়ান কি কার্ডিওলজিস্টকে দেখান, আর যেটা আপনার স্ট্রেস রিলেটেড, একবার যদি ইসিজি ইকো আপনি করিয়ে নেন, সেটা নর্মাল থাকে, তখন সেটা আমাকে স্ট্রেস রিলেটেড ভাবতে হবে, কিন্তু এটা উইদাউট ইসিজি ইকো বুকে ব্যথা একটা আমার টেনশন থেকে হচ্ছে, সেটা একদমই ভাবা উচিত নয়। আপনি ইসিজি ইকো করান, ফিজিশিয়ানকে দেখান, আর যেটা আপনার টেনশন, এই অ্যাংজাইটি প্রবলেমটা, সেটার জন্যও ভালো ওষুধ আছে, কোনো নিউরোলজিস্ট কি কোনো সাইকিয়াট্রিস্টকে দেখিয়ে আপনি ওষুধ খান, একদমই সুস্থ থাকবেন। আরো একজন দর্শক বন্ধু আছেন। হ্যালো, তো হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি গার্ডেন থেকে, ওই যে আমার হাজবেন্ডের
বয়স 52। হুম 52 পা থেকে, হ্যাঁ, কোমরে খুব ব্যথা, পায়ে থেকে নিয়ে কোমরে ব্যথা। হ্যাঁ, রাত্রিরে ঘুমাতে পারে না, এখন ওই ব্যথাটা পিঠে চলে এসেছে। পিঠে, হ্যাঁ, ওনার সুগার আছে। কিছু সমস্যা আছে ওনার, প্রেশার, সুগার, এগুলোর কোনো সমস্যা? হ্যাঁ, সুগার আছে, সুগার আচ্ছা। আছে। আচ্ছা, প্রেশার নেই? হ্যাঁ। না, প্রেশার নেই, ঠিক আছে, প্রেশার লো আছে, কিন্তু ওই ঘুমোতে পারছি না, মানে ব্যথার জন্য ঘুমোতে পারছে ঠিক আছে, আপনি টেলিফোনটা ছেড়ে শুনতে থাকুন। ধন্যবাদ টেলিফোন করার জন্য। হ্যাঁ ম্যাম। ওনার যেটা হচ্ছে সেটা হচ্ছে স্লিপ ডিস্কের প্রবলেম হচ্ছে, ঠিক আছে, যেটাকে আমরা মেডিকেল ভাষায় লাম্বোস্যাক্রাল র্যাডিকুলোপ্যাথি বলি। আর ওটাই ওরকমই হয়, একদম কোমর থেকে একটা পা ধরে সিভিয়ার পেন হয়। আর ইউজুয়ালি পেশেন্ট যখন রিল্যাক্স করে, রাতে শুয়ে যখন, সেই ব্যথাটা বাড়ে। তো এটা হচ্ছে আপনার স্লিপ ডিস্কের প্রবলেম হচ্ছে, এই জন্যে আপনি ফেলে রাখবেন না এই ব্যথা, অনলি পেন কিলার এটার সলিউশন না, ব্যথা বাড়তেই থাকবে। সেজন্য আপনি কোনো নিউরোলজিস্টকে কনসাল্ট করুন, এতে এমআরআই করা দরকার কোমরের, আর করার পরে প্রপার ট্রিটমেন্ট করালে স্লিপ ডিস্কের প্রবলেম পুরো ঠিক হয়ে যায়। বেশ, আমরা যে প্রসঙ্গে ছিলাম, আমরা যে নিউরোলজিক্যাল সমস্যাগুলো, আপনি হাতের যে হাত কাঁপার প্রসঙ্গে, আপনি ফ্যামিলির প্রসঙ্গটা বলছিলেন, আমাদের যদি জেনেটিক এই ধরনের কোনো সমস্যা থাকে, তাহলে কি নিউরোলজিক্যাল সমস্যাগুলো আসতে পারে পরিবারে যদি কারো থাকে? হ্যাঁ, ডেফিনেটলি কিছু অসুখ আছে যেগুলো মানে রানস ইন ফ্যামিলি, হেরিডিটারি যেগুলো আর কি। তার মধ্যে খুব কমন যেটা এই ট্রেমার নিয়ে কথা হলো, হাত কাঁপার প্রবলেম, সেটা খুব কমন। এটা ফ্যামিলিতে এসেনশিয়াল ট্রেমার বলে, বাবার থাকলে ছেলের হচ্ছে এরকম। তারপরে কিছু ডিজিজ খুব প্রমিনেন্ট হয়, যেটা ফ্যামিলিতে একটা হান্টিংটনস ডিজিজ বলে একটা অসুখ আছে। সেটা কি হয়, খুব অ্যাবনর্মাল মুভমেন্ট হয় হাত পায়ে। মানে আমরা দেখেছি যে একটা ফ্যামিলি ট্রি যখন করা হয়, যে 3-4টে জেনারেশন ধরে হয়তো ওই অসুখ চলছে, হাত পা অ্যাবনর্মালি কাঁপে বা হাত পা ছুঁড়তে থাকে, তার সাথে একটু বিহেভিয়ারাল প্রবলেম হয়, একটু বিহেভিয়ারের প্রবলেম হয়, ঠিক আছে, এইটা একটা ফ্যামিলিয়াল। আরও দেখা গেছে কিছু মাসেলের অসুখ, হ্যাঁ, মাস্কুলার ডিস্ট্রফি, যেটা খুব কমন, একটা ডুশেন মাস্কুলার ডিস্ট্রফি বলে একটা অসুখ আছে, যেটায় দেখা গেছে যে বাচ্চা হয়তো নর্মাল জন্মালো, তারপরে ধীরে ধীরে বাচ্চার হাঁটার শক্তি চলে গেল, 12-13 বছরে বাচ্চা একদম হুইল চেয়ার বাউন্ড হয়ে গেল। তো সেটাও ফ্যামিলিতে রান করে, ডুশেন মাসেলের কিছু প্রবলেমস, সেগুলো ফ্যামিলিতে রান করে। তারপরে যে এপিলেপসি নিয়ে কথা হলো, কিছু সংখ্যক এপিলেপসি আছে দেখা গেছে, খুবই কম পার্সেন্টেজ, সেটাও ফ্যামিলিতে, যে মায়ের আছে বাচ্চারও হলো, সেটা খুব সংখ্যক 1-2% পেশেন্টসদের সেটা হতে পারে। তো কিছু তো ডেফিনেটলি হেরিডিটারি প্রবলেমস নিউরোলজিক্যাল। এপিলেপসির ক্ষেত্রে কোনো ভ্যাকসিন, যদি আমি এই রকম ভাবে দেখি যে মা বা বাবার হয়তো রয়েছে, সেক্ষেত্রে মানে ফ্যামিলিতে যাতে বাচ্চার যাতে না হয়, তার জন্য কোনো ভ্যাকসিন নেই, যে কোনো হেরিডিটারি জেনেটিক অসুখ যেটা হয় সেটা প্রিভেন্ট করার কোনো ভ্যাকসিন ওরকম হয় না। যে আমি একটু নিয়ে নিই। হ্যালো হ্যালো হ্যালো, বলুন কে বলছেন? হ্যালো, আমি ম্যাডামের সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই, বলুন। হ্যাঁ, আমি দমদম থেকে বলছি। বলুন। আচ্ছা, আমার মধ্যে ডান পায়ের মানে নি জয়েন্টটা, ওটা একদম মানে পুরো স্টিফ হয়ে যায়। সেটা কি কারণে? এমনি কোনো যে পেইন আছে তা নয়, কিন্তু একদম পুরো স্টিফ হয়ে যাচ্ছে। আপনার বয়স কত? 42। আর কোনো সমস্যা রয়েছে? না, মধ্যে একটু হাতেও জয়েন্টে আর কি হয়, সেটা সাময়িক হয়তো কাজটা প্রেশারে হয়ে স্ট্রেসে হচ্ছে, কিন্তু ডান হাত পাটা বেশিরভাগ সময় তো রাস্তায় চলাফেরা করছি, চলতে হঠাৎ করে মানে একদম টট হয়ে যাচ্ছে। এটা কি কারণে? আচ্ছা, খালি হাঁটুতে? আপনি যে হাতেও বলছেন, হাতের অন্য কোন জয়েন্টে হচ্ছে? অন্য কোনো জয়েন্টে না, এই কাঁধের কাজটা, সেটাও রাইট সাইডে। কোনটা কি বলছেন? দুটোই রাইট সাইডে। রাইট সাইডে, হাঁটুতে এবং হাতে, তাই তো? কাঁধে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাঁধেও কি হচ্ছে? কাঁধে নেই, কাঁধে কোনো ব্যথা নেই, প্রেশার নরমাল, কোনো অসুবিধা নেই, কিন্তু হঠাৎ করে পাটা স্টিফ হয়ে যাচ্ছে একদম পুরো। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ টেলিফোন করার জন্য। হ্যাঁ, যে হাঁটু স্টিফ হয়ে যাচ্ছে, ওনাকে খালি বাঁ হাঁটু স্টিফ হচ্ছে, দেখা প্রথমেই উচিত ওটা হচ্ছে অস্টিওআর্থারাইটিস হচ্ছে না তো। অস্টিওআর্থারাইটিসে কি হয়, আমাদের যে নি জয়েন্টটা আছে তার স্পেসটা একটু কমে যায়, আর ওখানে যে ফ্লুইডটা আছে সেটা অনেক শুকিয়ে যায়।
তো সেই জন্য যদি আপনার হাঁটুতে বারবার এই প্রবলেম হয় তো হাঁটুর মিনিমাম একটা এক্সরে করে কোনো ফিজিশিয়ানকে কনসাল্ট করা উচিত, কোনো ডাক্তারকে কনসাল্ট করা উচিত, যেটা অস্টিও আর্থারাইটিস হচ্ছে না তো, কারণ 40 ইয়ার্সেও হতে পারে, যে হতেই পারবে না, কারণ ওনার ওয়েট কীরকম সেটাও জানতে হবে। একটু ওবিজ হলে অস্টিও আর্থারাইটিস খুব কমন, ঠিক আছে। আর হাতের ব্যথাটা উনি যেটা বলছেন সেটা তো অত ওনার না, তাও আমার হিস্ট্রি শুনে মনে হচ্ছে ইট মে বি অস্টিও আর্থারাইটিস, এক হাতেই যদি ব্যথা হয়ে থাকে। তো সেই হিসেবে আপনি কোনো ফিজিশিয়ানকে দেখান, কিছু টেস্ট আছে, বোথ আপনার এক্সরে, কিছু ব্লাড টেস্ট আছে, সেগুলো করে কি হচ্ছে সেটা ইনভেস্টিগেশন করার দরকার। বেশ, এই যে ইনভেস্টিগেশনের প্রসঙ্গটা আসলো, একটু শুনতে চাইবো যে কি ধরনের ইনভেস্টিগেশন হয়, যে ধরনের সমস্যার কথা আমরা শুনলাম, নানান ধরনের সমস্যার কথা শুনছি, কি ধরনের ইনভেস্টিগেশন করা হয়? দেখুন, ইনভেস্টিগেশন মানে দোজ রিলেটেড টু ব্রেন যেগুলো, তাই না, স্ট্রোক, এপিলেপসি, এগুলোর জন্যে এমআরআই ইজ দ্য ইনভেস্টিগেশন অফ চয়েস। এমআরআই ব্রেন যেখানে অ্যাভেলেবেল নয়, অ্যাটলিস্ট সিটি ব্রেন একটা করা উচিত, সিটি স্ক্যান। কিন্তু এত মানে আমাদের মানে সব ডায়াগনস্টিক্স এত এখন অ্যাডভান্সড হয়ে গেছে, তো সেখানে মোস্টলি এমআরআই সব জায়গায় অ্যাভেলেবেল। এমআরআইয়ের পরে তার হায়ার লেভেল হচ্ছে পেট স্ক্যান, এইসব আছে। কিন্তু আমাদের ডে টু ডে লাইফে যেটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে একটা সিটি স্ক্যান, এমআরআই ব্রেন, যেটা আমরা ব্রেনের টেস্টের জন্যে, ব্রেন ইনভেস্টিগেশন, আর স্পাইনাল কর্ডের জন্যও এমআরআই খুব কমন। একটা টেলিফোন আছে, একটু নিয়ে নি। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি সাইথা থেকে বলছি দিদি। বলুন। বলছি আমার এই বাঁ পাটা মানে যেন ওই প্রেমের মতো কামড়াইছে আমার। বলুন। হ্যাঁ, বাঁ পাটা আমার প্রেমের মতো কামড়াইছে। আচ্ছা আচ্ছা, বাঁ পাটা। হ্যাঁ। আপনার বয়স কত? আমার 44। 44। আচ্ছা। সুগার, প্রেশার কিছু? হ্যালো, হ্যাঁ, আপনার কি আর কোনো সমস্যা রয়েছে? প্রেশার বা সুগার এগুলো কোনো সমস্যা রয়েছে? হাই ব্লাড প্রেশার রয়েছে কি? সুগার না দিদি, এসব কিছু নেই, কিন্তু আমার এই বাঁ পাটা মানে ওই মানে কোমর থেকে, কোমরের বাঁ দিক থেকে মনে হচ্ছে একবার পাটা ওই মানে প্রেমে যেমন কামড়ায় না, হ্যাঁ, ভিতরে মানে প্রেমে কামড়াইছে, চিবি 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 করছে। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, ম্যাম নিশ্চয়ই আপনার কি করণীয় সেটা বলবেন। হ্যালো হ্যালো, বলুন। নমস্কার ম্যাডাম, আমি দক্ষিণেশ্বর বালুঘাট থেকে বলছি। বলুন। আমি মার বিষয়ে একটু জানতে চাচ্ছি। আমার মার বয়স হচ্ছে 60 বছর বয়স। মার 2 মাস আগে গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছে। হ্যাঁ, হ্যালো, বলুন, শুনছি। তো উনি কি এখন ওই করোনা কোভিড যে 19 এর বুস্টার যে ডোজটা রয়েছে সেইটা কি নিতে পারবেন 2 মাস পরে? ঠিক আছে, শুনতে থাকুন। হ্যাঁ, বুস্টার ডোজ এখন নিতে পারবে, 2 মান্থস হয়ে গেছে অপারেশনে, তো ডেফিনেটলি আপনার মা 60 ইয়ার্স নিয়ে নেওয়া উচিত এখন বুস্টার ডোজ। আর যেটা ফার্স্ট কোশ্চেনটা বলছিলেন, একবারে পিঁপড়ে কামড়ানোর মতো লাগছে কোমর থেকে পা অবধি, দেখুন মানে আমি তো অনলি সিমটমসটা শুনছি যেরকম হচ্ছে, এক পাই হচ্ছে। ইউজুয়ালি এরকম সিমটম দেখা যায় স্লিপ ডিস্কের প্রবলেমে, এরকম সিমটম দেখা যায়। স্লিপ ডিস্কে যে সবসময় ব্যথা হবে তাই না, পেশেন্ট অনেক সময় এটাকে আমরা প্যারেস্থেশিয়া বলি মেডিকেল ভাষায়। তো দেখা গেছে একটা পায়ে পুরো কোমর থেকে পা অবধি যেন অবশ হয়ে আসছে। কেউ এই যেটা বার্নিং সেন্সেশন নিয়ে একটু আগে কথা হচ্ছিল, সেরকম নিয়েও পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, বা ইনি যেটা বলছেন যে মনে হচ্ছে যেন পিঁপড়ে কামড়াচ্ছে, সেরকমও হতে পারে। আর একটা জিনিস, পেরিফেরাল নিউরোপ্যাথি কিছু হচ্ছে নাকি সেইটা দেখতে হবে, তো কিছু টেস্ট আছে সেটা করে এগুলো দেখতে হবে। তো আপনার এরকম প্রবলেম হলে আপনি যান নিউরোলজিস্টের কাছে। আর আমি আবার বলবো যে মেডিসিনস আছে, মেডিসিনস খেলে এই অসুবিধা আপনার ঠিক থাকবে। একটা শেষ টেলিফোন আমরা আজকের অনুষ্ঠানে নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন? বলুন। আমি কুচবিহার থেকে বলছি। বলুন। হ্যালো, বলুন, আমরা শুনছি। হ্যাঁ, আমার বয়স 47। হ্যাঁ। আচ্ছা, আমার মানে 2 মাস যাবত হাতের মাঝখানে আঙ্গুলটা কি আমি বাঁকাই করতে পারি না, বাঁকা করতে গেলে মানে ব্যথা হচ্ছে। আর মানে সারাদিন কাজ করার পর আমি যখন মানে একটু রেস্ট নিব, তখন আমার মানে বসার পর মানে বাস সাইডকে দিয়ে মনে হয় কি খুব ব্যথা, মানে ব্যথা বসে কিছু থাকতে পারে, তারপর একটু কাছে শুয়ে থাকাও আবার ঠিক হয়ে যাচ্ছে। মানে একটু জোরে বলুন, একটু জোরে বলুন। হ্যালো, আমি মানে আমার মানে হাতের আঙ্গুলটা মানে মাঝখানে, ডান হাতের মাঝখানে আঙ্গুলটা বাঁকাই করতে পারি না,
হঠাৎ মানে এরকম ব্যথা, এত ব্যথা, মানে বাঁকাই হচ্ছে না। তারপর আর মানে একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য আপনার আওয়াজটা পরিষ্কারভাবে আমাদের কাছে আসছে না, একটু জোরে বলুন। ও আমার মানে হাতের হাতটা আঙুল, শুনেছি। হাতের আঙুলগুলো প্রচন্ড ব্যথা, মানে আঙুল বাঁকাই করতে পারি না। আচ্ছা, হাতের আঙ্গুল ব্যথা, বাঁকা করতে পারছে এটা শুনেছি। আর রেস্টের পরে কি হচ্ছে? আর রেস্ট নেবার পর কি বলছিলেন? রেস্ট নেওয়ার পর মানে যখন রেস্ট নেওয়ার পর আবার মানে বসে রেস্ট নিই বা টিভি দেখছি, কিন্তু বসে থাকতে পারি না, কোমরটা ব্যথা করে। তারপর আমি আবার একটু কাঁপলে শুয়ে পড়ি, আবার বসে থাকতে পারেন না, শুয়ে পড়তে হয়। বয়স কত না? বয়স কত আপনার? 47। 47। আমার কোমরে স্পন্ডিলাইটিস, তারপর আমার মানে কোমরে থাইরয়েড spondylitis আছে। হ্যাঁ, থাইরয়েড আছে আমার, মানে আমার পিরিয়ডও বন্ধ হয়ে গেছে প্রায় 2 বছর হলো। আচ্ছা, মেনোপজ হয়ে গেছে, থাইরয়েডও আছে ওনার, অনেকগুলো সমস্যা আছে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, ধন্যবাদ টেলিফোন করার জন্য। হ্যাঁ, ওনার আঙুলে অ্যাকচুয়ালি আঙুল যেটা স্টিফ হয়ে যাচ্ছে বলছেন, সেটা হচ্ছে টেন্ডিনাইটিস বলে এটাকে, একটা ইনফ্লামেশন এখানে টেন্ডনের হয়। ঠিক আছে। আর তাছাড়া এই যে রেস্ট নিলে বসে থাকতে পারছেন না, কোমরে ব্যথা, তো আমার মনে হচ্ছে এটা শুনে মেকানিক্যাল ব্যাক পেন বলে, যেটা অস্টিওপোরোসিসে খুব কমন হয়। আর পোস্ট মেনোপজাল এজ গ্রুপে অস্টিওপোরোসিস খুব কমন, ক্যালসিয়াম কম হয়ে গেলে, ভিটামিন ডি কম হয়ে গেলে এগুলো হতে পারে। তো আপনার এই সমস্যা যদি হয়ে থাকে তো আপনি কোনো ফিজিশিয়ানকে কনসাল্ট করুন, কিছু প্রিলিমিনারি ব্লাড টেস্ট আছে সেগুলো করিয়ে আপনি ওষুধ খেতে শুরু করুন, ক্যালসিয়াম অনেক ওষুধই আছে, ওষুধ খেতে শুরু করুন। আর একটু তার সাথে এক্সারসাইজ করতে হবে, তাতে আপনি ঠিক থাকবেন। বেশ, আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছেছি। আমরা যে আলোচনা করলাম তার থেকে যদি একটু সামারাইজ করে আপনাকে বলতে বলি আমাদের দর্শক বন্ধুদের জন্য, আপনি কি বলতে চাইবেন? সামারাইজ করে বলতে একটাই, যে নিউরোলজিক্যাল সমস্যাগুলো অনেক ধরনের হয়। কিছু রিলেটেড টু ব্রেন হয়, কিছু স্পাইন হয়, কিছু পেরিফেরাল মানে হাত পায়ের নার্ভসের হয়। তো যে কোনো এরকম হয়তো মাথা ব্যথা করছে আমার, হাত পা ঝিনঝিন করছে, একদিকের হাত অবশ হয়ে যাচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে, অবশ হচ্ছে, ঠিক হচ্ছে, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, এই জিনিসগুলো যদি আপনাদের ক্রনিক্যালি হয়ে থাকে, অনেক দিন ধরে হতে থাকে, তো আপনারা এটাকে ইগনোর করবেন না। আপনারা কোনো নিউরোলজিস্ট, কোনো ফিজিশিয়ানকে কনসাল্ট, নিউরোফিজিশিয়ান যে, ওনাকে কনসাল্ট করুন। প্রপার ট্রিটমেন্ট, প্রপার ডায়াগনোসিস ইন রাইট টাইম, একদম ঠিক এটা কথা, হলে একদম। কিন্তু একদম আপনারা এই নিউরোলজিক্যাল সমস্যা থ্যাংক ইউ থেকে ম্যাম, থ্যাংক ইউ ঠিক ম্যাম। করতে আজকের মতো পারবেন। অনুষ্ঠান শেষ করতে হবে। সঠিক ডায়াগনোসিস কিন্তু ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, এবং সঠিক চিকিৎসার মাধ্যমে আপনারা যে কোনো সমস্যা থেকে কিন্তু ভালো হয়ে উঠতে পারবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন। অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস, 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।